বাঙালির মধ্যাহ্নভোজে ভাতের সাথে শাকের যে কম্বিনেশন, সে তো চিরাচরিত। তোমরা ভাতের পাশে যে কোনো শাকের রেসিপি, সেটা শাক ঘন্ট বলো, শাক ভাজা বলো, বা শাকের অন্য কোনো রেসিপি আমরা সবসময় রাখতে পছন্দ করি। আর শাক আমরা কম বেশি সবাই কিন্তু খেতে ভালোবাসি। তো সেই রকমই একটা লাল শাকের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো তোমরা বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজ এইরকমই একটা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লাল শাকের রেসিপি। লাল শাক তো সবসময় আমরা কি করি, রসুন দিয়ে ভেজে থাকি। তো আজ আমি একদমই নিরামিষ ভাবে এই শাকের রেসিপিটি করে তোমাদের দেখাবো, যেটা একদম নিরামিষ ভাবে আমি করেছি এবং কোনো রসুন ফোড়ন কোনো কিছু দিইনি। কিন্তু বিভিন্ন রকম সবজি যেমন আলু আর বেগুন দিয়ে আমি এই রান্নাটা করেছি। ভীষণ টেস্টি, খুব সুস্বাদু একটা রান্না। যে কোনো নিরামিষ দিনে তোমরা বলো এই রান্নাটা করতে পারো, বা অন্য কোনো অনুষ্ঠানেও তোমরা এই শাকের রেসিপিটি অনায়াসে করতে পারো। তো চলো দেখা যাক আজকের এই রেসিপিটি। তো সবার প্রথমে দেখো, এখানে আমি এক আটির মতো লাল শাক নিয়েছি। লাল পুনকো শাক, এটা ভীষণ ভালো শাক। এখনকার দিনে এই শাকগুলো খুবই পাওয়া যাচ্ছে বাজারে, খুবই অ্যাভেলেবেল। তো এই শাকটা ভীষণ উপকারী। আর এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আর একটা গোটা ছোট টাইপের একটু মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এই হচ্ছে সবজি, আর কিছু নেবার প্রয়োজন নেই। এই সবজি দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব। তো শাকটা দেখো আমি কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজের কাটতে হবে এবং ছোট ছোট করে ওই যে ডাঁটাগুলো আছে একটু ছোট ছোট দিতে হবে, বেশি ডাঁটা না দেয় ভালো। আর শাকের ওপর অংশটা এরকম বড় বড় করে কেটে নিতে হবে, পাতাগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। আর মূল যে শিকড়গুলো আছে সেগুলো ফেলে দিতে হবে, দিয়ে শাকটা ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে নিতে হবে। যেসব লতা পাতাগুলো থাকে এবং যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সব ফেলে দিয়ে পরিষ্কার করে শাকটা একটা একটা করে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। কুচুলে চলবে না, একটু বড় বড় সাইজের কিন্তু কাটতে হবে। এইভাবে শাকটা কেটে নেব। এবার এই শাকটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো চলো শাকটা আমি এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। তো সে শাকটা ধুয়ে নেওয়ার আগে আমি যেটা বলবো, শাক যখন ধোবে তার আগে কিন্তু আধ ঘন্টার মতো জলে কিন্তু শাকটা ভিজিয়ে রাখবে। সব সময় শাক বলো, ধনে পাতা বলো, যে কোনো এরকম যে পাতা রেসিপিগুলো, পাতা যে টাইপের সবজিগুলো হয়, সেগুলো সবসময় চেষ্টা করবে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে। তো আধ ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার যেটা করব, কড়াইয়ে জল ফুটতে শুরু করবে যখন, গরম করতে দেবো, ফুটতে শুরু করবে যখন, তখন শাকটা দিয়ে জাস্ট গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবো। এবার তোমরা জিজ্ঞাসা করবে কেন এটা করছি, কারণ আছে। কারণ এখন যে শাকগুলো আমরা খাচ্ছি সেই শাকগুলো কিন্তু কীটনাশক সবসময় স্প্রে করতেই হয়, না হলে কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু পারবে না বাঁচাতে। আর যেগুলো বাড়িতে তৈরি হয় একান্ত, সেগুলো অতটা স্প্রে করা হয় না। আর যেগুলো যারা ব্যবসার জন্য এই শাকগুলো চাষ করে না কৃষকেরা, তারা কিন্তু স্প্রে করবেই। কারণ আমাকে যে বাড়িতে কাকু দিয়ে যায়, সে নিজে বলে না হলে বাঁচাতে পারবে না তারা। আর এখন এমনিতেই দেখছো প্রচন্ড পরিমাণে পোকার উপদ্রব, সেই কারণে কিন্তু শাকটা ধুয়ে এরম করে ভাপিয়ে নেওয়া দরকার। অন্যদিকে দেখো একটা মশলা প্রথমে আমি তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি একটু ছোট সাইজের হয় এবং খুব পরিষ্কার টাইপের হয় না, যেটা পরিষ্কার পরিষ্কার দেখতে হয় সেটা কিন্তু জোয়ান। আর এটা রাঁধুনি। রাঁধুনি আর কালো সর্ষে আমি একসঙ্গে একটু হালকা এরকম শুকনো খোলায় ভেজে তুলে নেব, দিয়ে এটা গুঁড়িয়ে নেব। তো এটা এখন আমি ভেজে নিচ্ছি। হালকা যখন গন্ধ আসবে, মানে উঠে আসবে, তখন এটা তুলে নেব। এবার কড়াই সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে এটা গরম করতে দেব। দিয়ে এবার আমি এখানে দিচ্ছি কিছু পরিমাণে এখানে কাঁচা বাদাম বা চীনা বাদাম যেটা বলতে পারো, সেটা প্রথমে একটু আমি ভেজে নেব। এই রান্নাটাতে একটু বাদাম দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এটা নিরামিষ রান্না, তাই অবশ্যই একটু কাঁচা বাদাম দেওয়ার চেষ্টা করবে। এরকম বাদাম দিয়ে আমি এটা একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। যখন বাদামটা দেখবে ফেটে ফেটে এসছে এবং একটা মিষ্টি গন্ধ হয়ে এসছে, তখন কিন্তু জানবে এটা হয়ে গেছে। তখন তেল থেকে এটা তুলে নিতে হবে। তো বাদামটা মোটামুটি আমার হয়ে গেছে, এটা এখন আমি তেল থেকে তুলে নেব। বাদামগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিচ্ছি কিছু ভেঙে রাখা
গুঁড়োনো এখানে বড়ি, কলাইয়ের ডালের বড়ি দিচ্ছি। ইচ্ছা হলে তোমরা অন্য মটর ডালের বড়ি বা মুসুর ডালের বড়িও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি কলাইয়ের ডালের বড়িটা এরকম গুঁড়ো করে নিয়ে একটু হালকা মানে জাস্ট একটু সামান্য একটু পেস্ট করে নিয়েছি, দিয়ে এটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এরকম ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেবো একটুখানি এই কুসুম বীজ। কুসুম বীজ তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু শাকে দিলে কিন্তু বেশ ভালো লাগে এর গন্ধটা। তাই কুসুম বীজটা দিয়েও এই বড়ির সাথে আমি একবারে নেড়ে চেড়ে এটাকে তুলে নিচ্ছি। এটা এখন আমি নেড়ে চেড়ে হালকা লাল লাল করে, যখন কুসুম বীজটারও হালকা মিষ্টি গন্ধ হয়ে আসবে তখন এটা তেল থেকে তুলে নেব। তো এটা হয়ে গেছে মোটামুটি, দেখো আমি এখন কিন্তু এটা তুলে নিয়েছি। এবার কিন্তু আরেকটু সর্ষের তেল অ্যাড করতে হবে। রান্নাটা কিন্তু সর্ষের তেলই বেশি ভালো লাগবে খেতে, তাই অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবে। এখন আমি যে চৌকো করে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। বেগুনগুলো আগেতে আমি কেটে রেখেছি, এবং নুন হলুদ যখনই ভাজবো নুন হলুদ অবশ্যই মাখিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে নুন হলুদ দিয়ে বেগুনগুলো রাখতে হবে, এবং তারপর এরকম হালকা তেলের মধ্যে দিয়ে সোনালি করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভেজে তুলে নেব, কারণ বেগুনগুলো পরে ব্যবহার করবো, নাহলে কি হবে শাকের মধ্যে দিলে গলে যায়। ওই জন্য বেগুনটা একটু পরে আমি ব্যবহার করব। তো এখন আমার এটা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি এখন তুলে নিচ্ছি। বেগুন তুলে নিয়েছি, যেটুকু তেল আছে ওই তেল মধ্যে দিয়ে আমি কিন্তু রান্না করব, আর কিন্তু এক্সট্রা তেল আমি আর অ্যাড করছি না। এবার ফোড়ন দেব, তার জন্য দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে আর একটা ফাটানো শুকনো লঙ্কার হাফ অংশ। খুব বেশি লঙ্কা আমি এখানে দিচ্ছি না, একটা গোটা দিচ্ছি না, হাফ অংশই দিচ্ছি। দিয়ে ফোড়নটা একটু করে নেব। হালকা ফোড়নটা থেকে যখন মিষ্টি গন্ধ উঠে আসবে তখন আমি এর মধ্যে যে পরিমাণ জিনিসগুলো আছে এখন আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে আলু। আলুটা আমি আগে থেকেই লম্বা করে কেটে রেখেছিলাম। তো যেটা আলু ভাজা হয় সেইভাবেই কেটে রেখেছিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো বেগুনটার সঙ্গে আলুটাও কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন আমি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজতে হতে দিতে হবে, তাই জন্য এটা একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য গ্যাসটা একদম কমিয়ে রেখে আলুটা ভেজে নেব। ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর ভাজতে হবে না। আলুগুলো মোটামুটি ভাজা যখন হয়ে যাবে এইভাবে, মানে হালকা জাস্ট এখনো সেদ্ধ হয়নি কিন্তু আলুগুলো, তখন যে শাকটা আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই শাকটা দিয়ে দেবো। শাকটা এইভাবে ভাপিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো শাকটা আমি এখন দিয়ে দেবো। শাক আমি সবসময় এইভাবে ভাপিয়ে রান্না করি, কারণ আমি, সবাই তো জানে না, আমরা কিন্তু জানি, আমাদেরকে যারা বিক্রি করে তারাই বলে যে শাকে কিন্তু অনেক রকম কীটনাশক স্প্রে করা হয়। তার জন্য শাক কিন্তু একটু হালকা ভাপানোর দরকার নেই, জাস্ট গরম জলটা হবে আর দিয়ে একটু রেখে দেবো 2-3 মিনিটের জন্য, তারপরে ভাপিয়ে জলটা ফেলে দেবো। তাহলে হয় কি শাকটার মধ্যে যে স্প্রে গুলো করা থাকে অতটাও থাকে না। এবার এইভাবে শাকটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম আলুর সাথে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখো এবার এতে আমি দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিয়ে বুঝতে হবে, কারণ আগে থেকে আমি আলু বা বেগুনের মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে, তাই একটু বুঝে শুনে দিতে হবে। একটু মিষ্টি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম একটু ঝালের জন্য, আর সামান্য বেশি কাঁচা লঙ্কা কিন্তু দেওয়ার দরকার নেই, একটু একটা মতো কোনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে দিচ্ছি, অল্প সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধ হতে দেবো, কারণ একটুখানি আলুগুলো বা শাকটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন, তাই সেদ্ধ হতে দেবো। গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে এটা আমি হালকা অল্প একটু জল দিয়ে এটা এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। তো 5 মিনিটের মতো সেদ্ধ হয়ে যাবার পর এতে যে বেগুনগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো মাঝখানে দিতে হবে, শেষে বা প্রথমে দিলে হবে না, প্রথমে দিলে গলে যাবে আর শেষকালে দিলে ঠিকঠাক হবে না। তার জন্য বেগুনগুলো মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আরো একবার চাপা দিয়ে এটা 2-3 মিনিটের মতো আর একটু সেদ্ধ হতে দেবো, তাহলে কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই জানিও, আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছো তাদের আমি অনুরোধ করব ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখতে, আর কমেন্ট করে জানাতে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটা অন করে দিতে। তো বন্ধুরা, মোটামুটি দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। গলে গেলে কিন্তু ভালো লাগে না, তাই গলে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
একটু শুকনো শুকনো হয়ে গেলে এবার যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, যে রাঁধুনি আর সর্ষে গুঁড়োটা, সেটা দিয়ে দেব। সেটা আগে থেকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটা তোমার শিলে বা হামালদিস্তায় গুঁড়ো করে নিতে পারো, তো হামালদিস্তাতে গুঁড়ো করেই আমি এটা দিয়ে দিচ্ছি। তো বেশি দিতে হবে না, 1 চামচই দেবো, 1 চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো। আর যে বাদাম আর বড়ি বা কুসুম বীজগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু শেষে দিয়ে দিতে হবে। দিয়ে একবার নাড়াচাড়া করে নেব, দিয়ে তুলে নেব। দিয়ে গরম ভাতের সঙ্গে এটা ভীষণ লাগে খেতে, একবার করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করার দরকার নেই, অথচ দারুণ খেতে লাগে এই শাকের রেসিপিটা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার এই ভিডিওটার সাথে এতক্ষণ জুড়ে আছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখন আমি সামান্য একটু পোস্ত দানা ছড়িয়ে দিচ্ছি। শাক নামাবার আগে অনেকেই আমরা কি করি, একটু পোস্ত ছড়িয়ে দিই। কাজের বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতেও তোমরা লক্ষ্য করবে, বেশ পোস্ত দিয়ে এরম লাল শাক ভাজে, বেশ ভালো লাগে খেতে, কিন্তু ওটা একবার করতে পারো। তো নামাবার আগে আমি সামান্য একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি তুলে নেব। পোস্ত দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে পোস্তর যে ওপরে যে ইয়েটা, সেটা দেখা যায় না। এবার এটা আমি তুলে নিচ্ছি, গ্যাসটা অফ করে দেবো, দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। তো এটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আজকে আমার এই রেসিপিটি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে তোমাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।